বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। বগুড়ায় এক জনসভাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে তারেক রহমানের বক্তব্য। সভায় তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করলেও তার মন্তব্য যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও দলকে উদ্দেশ্য করে করা এমন ধারণা রাজনৈতিক মহলে দ্রুত ছড়িয়ে পড়ে। বক্তব্যের ভাষা, ইঙ্গিত এবং পূর্ববর্তী রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে অনেকে এটিকে দুই দলের মধ্যে সম্পর্কের নতুন টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখছেন। জনসভায় তারেক রহমান একাধিক ইস্যুতে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, দেশে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে এবং কিছু গুপ্ত বিভ্রান্তকারী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে সংস্কার, গণভোট এবং তথাকথিত জুলাই সনদ ইস্যু। তিনি দাবি করেন, যারা এসব বিষয় প্রচার চালাচ্ছে তারা দেশের স্বাধীনতা ও অস্তিত্বের প্রশ্নে অতীতে সন্দেহজনক ভূমিকা পালন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র হিসেবে বিবেচিত কিছু রাজনৈতিক শক্তিকে লক্ষ্য করেছেন। বিশেষ করে নারীর অধিকার ও উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা সংস্কারের কথা বলছে তারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নীরব। এই মন্তব্যকে অনেকেই জামায়াতের আদর্শিক অবস্থানের সমালোচনা হিসেবে ব্যাখ্যা করছেন। এছাড়া গুপ্ত বিভ্রান্তকারী শব্দ বন্ধ ব্যবহার করে তারেক রহমান যে আক্রমণ চালিয়েছেন তার রাজনৈতিক ভাষায় বেশ কঠোর হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তার ভাষ্য অনুযায়ী এই প্রচারণার উদ্দেশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল 1971 সালের প্রসঙ্গ। তারেক রহমান বলেন, যারা আজ বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তুলছে তারা অতীতে দেশের স্বাধীনতার প্রশ্নে সঠিক অবস্থানে ছিল না। এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়কে সামনে নিয়ে আসে, যা সাধারণত বড় রাজনৈতিক দ্বন্দ্বের সময় সামনে আসে। অন্যদিকে তার বক্তব্যে আওয়ামী লীগের প্রসঙ্গ পরোক্ষভাবে উঠে আসে। তিনি ইঙ্গিত দেন, অতীতে যে ধরনের আন্দোলনমুখী রাজনীতি দেখা গেছে এখন সেটি অন্য একটি দলের মধ্যে দেখা যাচ্ছে। এই তুলনাকে অনেক রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, যেখানে প্রতিপক্ষকে একই ধারার রাজনীতির অংশ হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়া নির্বাচনের সময় আলোচিত ফ্যামিলি কার্ড ইস্যু আবারও সামনে আসে। তারেক রহমান স্মরণ করিয়ে দেন, ওই সময় তার দলের একটি কর্মসূচি নিয়ে জামায়াত সমালোচনা করেছিল। এখন সেই প্রসঙ্গ তুলে তিনি পাল্টা সমালোচনা করেন এবং এটিকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তবে ঘটনাটির আরেকটি দিক রয়েছে। জামায়াতে ইসলামী এবং তাদের সমর্থকরা দাবি করছেন তারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সংস্কার বাস্তবায়নের দাবিতে সক্রিয় রয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী তারা গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলার পক্ষে এবং জনগণের রায়কে সম্মান করার আহ্বান জানাচ্ছে। এই প্রেক্ষাপটে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। সমালোচকদের মতে একদিকে দলটি সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে পিছিয়ে আছে। এই দ্বৈত অবস্থানও রাজনৈতিক চাপ তৈরি করছে এবং প্রতিপক্ষ দলগুলো সেই সুযোগ নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই আক্রমণ আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল হতে পারে, কারণ সাম্প্রতিক ঘটনাবলীতে বিএনপি কিছুটা চাপের মুখে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে গণভোট ও সংস্কার ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট না হওয়ায় সমালোচনা বাড়ছে। এছাড়া এই বক্তব্যকে ভবিষ্যৎ রাজনৈতিক জোট বা দূরত্বের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। অতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক সমঝোতা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেই সম্পর্ক কতটা টেকসই তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামগ্রিকভাবে বগুড়ার এই জনসভা শুধু একটি রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি দেশের রাজনীতিতে নতুন করে বিভাজন, বিতর্ক এবং কৌশলগত অবস্থান নির্ধারণের সূচনা করেছে। সামনে নির্বাচনে বা বড় রাজনৈতিক সিদ্ধান্ত থাকলে এই ধরনের বক্তব্য আরো বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। সবশেষে বলা যায়, তারেক রহমানের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল দুই দলের পারস্পরিক সমালোচনা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে আদর্শ, ইতিহাস এবং বর্তমান কৌশল একসাথে মিশে যাচ্ছে। এখন দেখার বিষয় এই উত্তেজনা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় এবং এর প্রভাব দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে কতটা পড়ে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বগুড়ার আল তাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। সবাই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি বলেন, জামায়াতের আমির যেন দেশের রাজনীতিতে ডাক্তারি প্রেসক্রিপশন দিয়ে ফেলেছেন, কিন্তু রোগী তো সুস্থ হচ্ছে না, বরং অবস্থা আরো জটিল হয়ে উঠছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে আরো বলেন, যারা একসময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, আজ তারা বিরোধী দলীয় নেতা হয়ে সংসদে বসে দেশের উন্নয়নের সমালোচনা করছেন। এটা কোনো রাজনীতি নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা। শফিকুর রহমান সাহেব, আপনার দলের ইতিহাস তো পরিষ্কার। 1971 সালের কথা ভুলে যাবেন না। আজ আপনি ঢাকা 15 আসন থেকে সংসদ সদস্য হয়ে বিরোধী দলীয় নেতা হয়েছেন, কিন্তু জনগণের মনে এখনো সেই পুরনো প্রশ্ন রয়ে গেছে। সভায় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা তারেক রহমানের এই বক্তব্যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। মাঠ কানায় কানায় ভরে যাওয়া জনসমুদ্রে স্লোগান ওঠে, তারেক ভাইয়ের লড়াই, জামায়াতের বিদায়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জামায়াতকে রাজনৈতিক অস্থিরতার উৎস হিসেবে চিহ্নিত করে বলেন, তারা সবসময় জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসতে চায়, কিন্তু দেশের স্বার্থে নয়, নিজেদের এজেন্ডা বাস্তবায়নে। আমরা জনগণের সরকার করেছি, তাদের উন্নয়নের জন্য কাজ করছি, কিন্তু জামায়াত আমিরের মতো নেতারা এখনো পুরনো অন্ধকারে আটকে আছেন। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি জামায়াত সম্পর্কে যে সৌজন্যমূলক আলোচনা চলছিল, তারেক রহমানের এই কটাক্ষ তাকে চিড় ধরিয়েছে। ফেব্রুয়ারিতে তারেক রহমান জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করলেও বগুড়ার জনসভায় এসে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে জোট রাজনীতিতে জামায়াতের ভূমিকা নিয়ে বিএনপির অবস্থান কঠোর। ডক্টর শফিকুর রহমান, যিনি 2019 সাল থেকে জামায়াতের আমির এবং বর্তমানে বিরোধী দলীয় নেতা, তার দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে জামায়াতের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য অসাংবিধানিক এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা দেশের গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের পক্ষে কাজ করছি। 1971 সালের ইস্যুকে টেনে এনে বর্তমান রাজনীতিকে বিভ্রান্ত করা হচ্ছে। বগুড়ার জনসভা ছিল বিএনপির জন্য একটি বড় মাইলফলক। 19 বছর পর তারেক রহমান বগুড়া এসে জনতার বিপুল সাড়া পেয়েছেন। সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। আমরা রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে পরিবর্তন এনেছি তা জনগণ দেখছে, কিন্তু কিছু রাজনৈতিক দল এখনো অন্ধকারে বসে সমালোচনা করছে। শফিকুর রহমান সাহেবের দল যদি সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে জনগণের কাছে আসুন, না হয় পুরনো রাজনীতির ফাঁদে পড়ে থাকুন। স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বগুড়াবাসীর নতুন উদ্দীপনা পেয়েছে। জামায়াতের সঙ্গে কোনো আপোষ নয়, এটাই আমাদের বার্তা। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আহমেদ হোসেন মনে করেন, এই কটাক্ষ ভবিষ্যতে বিএনপি জামায়াত সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। তবে এটাও সত্য যে জনগণ এখন উন্নয়ন ও স্থিতিশীলতা চাই, পুরনো বিভেদ নয়। জনসভায় তারেক রহমান আরো বলেন, জামায়াত আমির যদি মনে করেন যে সংসদে বসে শুধু সমালোচনা করলে দায়িত্ব শেষ, তাহলে ভুল করছেন। দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু যারা 1971-এর চেতনার বিরোধী ছিলেন, তাদের কাছ থেকে দেশপ্রেমের লেকচার শোনা যায় না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ভাইরাল হয়ে গেছে। অনেকে তারেক রহমানের স্পষ্টবাদিতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ বলছেন যে এতে রাজনৈতিক মেরুকরণ আরো তীব্র হবে। জামায়াতের কর্মীরা ঢাকায় ছোটখাটো বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপি কি জামায়াতকে পুরোপুরি বাদ দিয়ে এগোবে, নাকি এটি শুধুমাত্র জনসভার রেট্রিক? ডক্টর শফিকুর রহমানের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। বগুড়ার জনসভা শুধু একটি স্থানীয় অনুষ্ঠান নয়, বরং জাতীয় রাজনীতিতে একটি চরম বিস্ফোরণের সূচনা করেছে। দেশের গণতন্ত্র, জোট রাজনীতি ও ভবিষ্যৎ নির্বাচনের সমীকরণ সবকিছু এখন নতুন করে বিশ্লেষিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই তীব্র কটাক্ষ যে শুধু জামায়াত আমিরকে নয়, বরং পুরো বিরোধী রাজনীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।